নগর থেকে শুরু করে আমাদের ফারাক্কা, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ বিস্তীর্ণ এলাকায় লালগোলা সহ নদী ভাঙন, গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে এবং 2018 সালে রাজ্য সরকারের সঙ্গে জাতীয় জলপথের যে এগ্রিমেন্ট হয়েছিল তাতে একটা 19 কিলোমিটার এলাকা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিল, আর বাকি নদিয়া জেলা পর্যন্ত একটা বড় অংশ 100 কিলোমিটারের মতো জায়গা রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিল। রাজ্য সরকার 19 সালে লোকসভা নির্বাচনে 18টি আসন হারার পরে কার্যত 21 সাল থেকে ভাতাতে চলে যায়। আইপ্যাক পরামর্শদাতার পরামর্শে ভাতাতে চলে যাওয়ার কারণে মানুষের যে এই ধরনের ভোগান্তি এবং এই ধরনের যে ইরিগেশন বলুন বা পরিকাঠামোগত যে বিপর্যয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি নেই এবং তারা মনে করে যে বৈষ্ণবনগর, ফারাক্কা, লালগোলা, রঘুনাথগঞ্জ এই এলাকায় মুসলিমদের ভোটারদের মধ্যে মুসলিমদের জনবসতিতেও বেশি, ভোটারের মধ্যেও সংখ্যাধিক্য মুসলিম। তাই এই এলাকায় কিছু না করলেও কেবলমাত্র সিএ কে এনআরসি, এসআইআর কে এনআরসি, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে ভোট এমনিতেই পাওয়া যাবে। তাই গঙ্গা ভাঙনে রাজ্য সরকার রিলাক্টেন্ট। ওখানে হাফ মন্ত্রী আছেন, তিনিও আখরুজ্জামান, তিনিও বেরোন না। মোহাম্মদ আলী আছেন লালগোলা, তাকেও মানুষ দেখতে পাচ্ছে না। কালকে চন্দনা সরকার গেছিলেন, তাকে পাহাড়ি কায়দায় জনগণ আপ্যায়ন করেছেন বৈষ্ণবনগরে। আর ফরাক্কার বিধায়ক মনিরুলকেও পাওয়া যায় না, আর শামশেরগঞ্জের আমিরুলকেও পাওয়া যায় না। এদেরকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পাবেন, ট্রিপল তালাক যখন হাঁটানোর প্রশ্ন আসবে সেখানে আন্দোলনে পাবেন, ধর্মীয় সুশ্রুড়ানি এবং সাম্প্রদায়িক বিভাজন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে এদেরকে পাওয়া যাবে। কিন্তু গঙ্গা ভাঙন, গ্রামের পর গ্রাম, শয়ে শয়ে বিঘা জমি, স্কুল, বাড়ি, গাছপালা সর্বস্ব চলে যাচ্ছে চোখের সামনে। গত 15 দিন 3 সপ্তাহ ধরে ধ্বংসলীলা চলছে। এরা দে আর টু মাচ রিলাক্টেন্ট। আমরা এটাতে দাবি করতে পারি, সোচ্চার হতে পারি, অন্য কিছু করতে পারি না, কারণ রাজ্য সরকারই জাতীয় জলপথের সঙ্গে বসে আমার কাছে এগ্রিটা কাগজ আছে। আমিও 6-8 মাস ইরিগেশন মিনিস্টার ছিলাম, আমার কাছে কাগজ আছে, 18 সালের এগ্রিমেন্টের কাগজ আছে। তাতে 19 অথবা 21 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ করবে, আর বাকিটা করবে নদিয়া জেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার। তারা লিখে কমিটমেন্ট করে তারা এই কাজ করেনি, করার উদ্যোগ নেয়নি। এবং এখন ভারত সরকারের যে এই ধরনের ইরিগেশন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে তাতে 50-50 অর্থাৎ 50% টাকা রাজ্যকে দিতে হয়, 50% টাকা কেন্দ্র দেয়। রাজ্য সরকার কোনো পরিকল্পনা এক্সপার্টদের দিয়ে, বিশেষজ্ঞদের দিয়ে বানিয়ে ভারত সরকারের কাছে পাঠায়নি, কারণ এটা স্থায়ী সমাধান করতে গেলে কয়েক হাজার কোটি টাকা লাগবে। কেন্দ্র হয়তো 50% দিয়ে দেবে, কিন্তু বাকি 50% টাকা রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকার ভাতা এবং তোষণ ছাড়া তারা অন্য কাজ করেন না, করতে চান না। বাংলা ভাষা নিয়ে পথে নেমেছিল তৃণমূল, তো আজকে রাজেশ তাপসের মৃত্যুদিনে মুখে কুলুপ তৃণমূল কংগ্রেসের। শুধু কি ভোট ব্যাংকের রাজনীতি? সবাই জানে,
সবাই ভালো করে জানে রাজেশ তাপসকে খুন করেছে কারা, তারা এখনো বিচার পায়নি এবং তারা বাংলা শিক্ষকের পক্ষেই নেমেছিল। ববি হাকিম যে স্বপ্ন দেখান 50% লোক উর্দুতে কথা বলবে, তার বিরোধিতা করতে গিয়েই শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে আমাদের রাজেশ তাপস। আজকেই প্রকৃত ভাষা দিবস বলে আমরা মনে করি। মন্ত্রী মলয় ঘটকের ছেলের পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে গরমিলের অভিযোগ তুলে এনইউজেএস আইন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়ারা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন, এমনকি উপাচার্যের পদত্যাগের তারা দাবি করছে। এবং উপাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হচ্ছে পড়ুয়াদের তরফ থেকে। উপাচার্যের বিরুদ্ধে সব জায়গা থেকে দুর্গন্ধ বেরোবে। ম্যাকাওতে বেরিয়েছে দেখছেন না? না না, তো কাগজপত্র আছে, তরুণ জ্যোতি তোয়ারিরা করছে পিল। সেখানে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি, তিনি স্পোর্টস অ্যাডভাইসার হিসেবে 1.5 লক্ষ টাকা করে 2 মাস বেতন তুলে নিয়েছেন। পরে অডিট আপত্তি করার পরে আর যায় না, আর বেতন নেয় না, কিন্তু 2 মাসের বেতন তুলে নিয়েছে। স্বপন ব্যানার্জি বলে কে ভাই আছে আমি জানি না কত নম্বর, তা তিনি স্পোর্টস অ্যাডভাইসার। এ গোটা বংশটা একবারে চারিদিকে জাল বিস্তার করে যা পাওয়া যায় একদম শিকড় থেকে তুলে খাচ্ছে। অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করব একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন ওটা। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড ওয়েতে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। দাদা, আপনি যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী যে বেশ বললেন, এটা আবার উনি যুক্তি দিচ্ছে যে বৃষ্টি পড়ছিল, শরীর খারাপ, সেই যুক্তি তিনি দিচ্ছেন। এটা কি কৌশলে দুই ধর্মের মানুষকে খুশি করার জন্য তার এই একদম মেসেজ ক্লিয়ার? মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক, নিজে ছাতা ধরতে পারতেন। ব্যবস্থা আছে, বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তারপরে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়, ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে। তা স্বাভাবিকভাবে তার জন্য হিজাব পরার দরকার ছিল না। হ্যাঁ, ওই ভগবান শ্রীরামকে নচিকেতা আক্রমণ করেছে না আরামবাগে গিয়ে, গত বছর আরামবাগ মেলাতে গিয়ে ভগবান শ্রীরামকে আক্রমণ করেছে। তো হিন্দু দেবকে, ভগবানকে আক্রমণ যিনি করেছেন তিনি অনেক পুরস্কারও পাবেন, ভাতাও পাবেন,
সম্মানও পাবেন, মুখ্যমন্ত্রী খুশি, কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা জঙ্গিবাদী, এরা দাঙ্গা লাগায়, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন শুভেন্দু বার্সার অধিকারী কাছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে তার বক্তব্য জানাচ্ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।